নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা দীর্ঘদিন থেকে আমাকে সাপোর্ট করে এসছেন, আমার ভিডিওগুলো দেখেছেন, কমেন্ট করেছেন, ভালো মন্দ আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ করেছেন কমেন্টের মাধ্যমে। এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সবাইকে ধন্যবাদ জানাবার সাথে সাথে এও বলছি, আজকের যারা অনুষ্ঠানটি দেখছেন নতুন করে, তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিন গুরুত্বপূর্ণ ভিডিও পলিটিক্স সম্বন্ধে পাবেন, যার জন্যই এই চ্যানেলটির নাম পলিটিক্স টপিক। পলিটিক্স নিয়েই আমি ভিডিও আপনাদের সামনে দিয়ে থাকি। ভালো মন্দ লাগা, ভালো মন্দ বিচার করা সম্পূর্ণ আপনাদের উপরে ছেড়ে দেই। আপনারাই বিচার করে বলবেন সঠিক ভুল ত্রুটি যাই হোক। যদি আমার তরফ থেকে কোনো রকম ভুল হয়ে থাকে, নতমস্তকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের ভিডিওটা হচ্ছে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হওয়ার এই উত্থানের গল্প, এবং আজকের সেই প্রধানমন্ত্রীর চেয়ারই নড়বড়ে কেন, এই নিয়েই আজকের অনুষ্ঠানটি। একটু ধৈর্য ধরে শুনুন, খুব গুরুত্বপূর্ণ ভিডিওটি। যাই হোক, কথা না বাড়িয়ে চলে আসি অনুষ্ঠানে। আজ থেকে 15 বছর আগে, যারা একটু পলিটিক্স সচেতন তাদের মনে আছে, দিল্লির এই যন্ত্রমন্তরে এক আন্দোলন দাঁড়িয়েছিল, যেই আন্দোলনে 6-7 জন ব্যক্তি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। তার মধ্যে একজন হচ্ছেন বিনোদ রায়, আরেকজন হচ্ছে আন্না হাজারে, আরেকজন হচ্ছে কিরণ বেদী, আরেকজন হচ্ছে কেজরিওয়াল এবং রামদেব, এবং বিজেপির সাংসদ যিনি সুব্রমণিয়াম স্বামী তিনি, এবং আরেকজন মহামানব বিশ্বগুরু নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি, যিনি আজ আমাদের দেশের প্রধানমন্ত্রী। তার প্রতি সম্মান জানিয়েই এই অনুষ্ঠানটি করছে। দেখুন, আমাদের সনাতনী গীতাতেও আছে, মহাভারতেও দেখেছেন, যদি মিথ্যার উপরে কিছু টিকে থাকে না, সেটা যে আজ হোক চাই দেরি হোক, তার ফল একদিন সবাইকে ভোগ করতে হবে এবং প্রকাশ করবে। মিথ্যার আশ্রয় নিয়ে কিছু বেশি দিন চলে না। আর একটা বাংলায় কথা আছে, পাপ বাপকেও ছাড়ে না। এরকম তখন কংগ্রেস সরকারের আমলে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে 1,76,000 কোটি টাকার ঘোটালা হয়েছে। এই ঘোটালা আন্দোলন নিয়ে যারা এই ন্যারেটিভটা তৈরি করে আন্দোলন করেছিলেন, তাদের প্রথম মানুষটি হচ্ছেন বিনোদ রায়, যিনি পদ্মভূষণ, যখন এই মোদী সরকার গঠিত হয়েছে তারপরে এদের প্রত্যেককেই পুরস্কৃত করা হয়েছে। তিনি হয়েছেন পদ্মভূষণ পেয়েছেন, আন্না হাজারে Z+ সিকিউরিটি পেয়েছে, কিরণ বেদী উপরাজ্যপাল হয়েছে, কেজরিওয়াল দিল্লির মসনাদে 10 বছর মুখ্যমন্ত্রী হয়েছেন, রামদেব বাবা তার 10 গুণ ব্যবসা বাড়িয়ে একজন বিরাট মাপের শিল্পপতি হয়ে দাঁড়িয়েছে, আর বিজেপির সাংসদ হয়েছেন সুব্রমণিয়াম স্বামী, এবং আর দামোদর দাস আজ প্রধানমন্ত্রী। তো সবাই পুরস্কৃত হয়েছে, যে যার পদ পেয়েছেন। কিন্তু আজকে মনমোহন সিং মরে যাওয়ার 2 বছর পরে কোর্ট কিন্তু সবাইকেই ছাড় দিয়েছে সেই কেসে, সবাইকে বাইজ্জাত রেহাই করে দিয়েছে এবং বলেছে যে এই ঘোটালা হয়নি। ভাবতে পারেন একবার। বাংলার বুকেও দেখলাম, আপনারা একটু বিদ্বান মানুষ যারা আছেন একটু অনুভব করবেন। 2-3 দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে আমাদের রাজ্যের সভাপতি বিজেপির বলছেন যে যারা মনে করছেন পশ্চিমবাংলায় পালাবদল হয়েছে, আপনাদের দেখে মানুষ ভোট দিয়েছে, আপনাদের গ্রহণযোগ্যতার জন্য আপনারা মানুষের কাছে ভোট পেয়েছেন, মানুষ আপনাদের জিতিয়েছে, না, ন্যারেটিভ তৈরি করা হয়েছে, মানুষকে বোঝানো হয়েছে, তার জন্য পালাবদল হয়েছে। এবং দিল্লির এই বিজেপির প্রধানরা অর্থ দিয়ে সাহায্য করেছে এবং সব রকম সহযোগিতা করে ক্ষমতা পাইয়ে দেওয়া হয়েছে। এক একজনকে MLA MP আজকে এই MLA মন্ত্রী করা হয়েছে। এবার এই কথায় যা বোঝার বুঝুন আপনারা। আজকের যেরকম বাংলার বুকে সব তৃণমূলীরা চোর, সে একটা কর্মী থেকে তৃণমূল সমর্থক থেকে শুরু করে MP MLA সবাই চোর। আবার দেখুন, তাদেরকেই প্রয়োজনে ব্যবহার করছে, তাদেরকেই লাঞ্চ ডিনার চলছে, তাদের সাথে সেলফি চলছে, সবকিছুই চলছে। দেশের মানুষ সবকিছু বুঝতে পারছে যে আজকের রাজনীতির অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছেছে। আজকের এই যে যিনি সুব্রমণিয়াম বিজেপির সাংসদ হয়েছেন, সুব্রমণিয়াম সাংসদ, আজকের হয়তো প্রাক্তন, তিনি আজকের এই মোদী সরকারের সমালোচনা করছেন এবং নরেন্দ্র দাস দামোদরের সম্বন্ধে এমন এমন বিবৃতি দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, যা শোনার মতন না, জঘন্যতম, মানে মোদীকে তুলোধনা করছে। আবার রামদেব বাবা, তিনিও আজকে বলছে এইভাবে দেশ চলতে পারে না, স্কুল নেই, কলেজ নেই, ছাত্রছাত্রীরা কিভাবে লেখাপড়া করবে, তাদের ভবিষ্যৎ অন্ধকারে ফেলে দিয়েছে, এবং যে কোনো দপ্তরে শুধু হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি চলছে। শুধরে যাও,
মোদির উদ্দেশ্যেই বলছে, না হলে এবার আমি আন্দোলনে নামবো। ভাবতে পারছেন? মানে যে বাসটা চড়ে আপনি উঠেছেন সেই বাসটাই ঘুরে কিন্তু আপনার পিছনে যাচ্ছে। এটাকেই বলে পাপ বাপকেও ছাড়ে না। সংক্ষিপ্ত হারে বলছি, কেননা আমাদেরও ভয় রয়েছে। একটু কথার ডিসব্যালেন্স হলেই আমাদের উপরে প্রশাসনিক প্রহার নেমে আসার চমকানো দমকানো কথা তো চলছেই। তাই আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। সবটাই খুলে বলছি না, কিছু কিছু জায়গায় সংক্ষিপ্ত হারে বলছি। এইবার কথাটা হলো একটা জায়গায়, আজকের ক্ষমতায় এসছেন মোদি হিন্দুত্বর কথা বলে, এবং অনেক স্বপ্ন দেখিয়েছেন, কালো ধন উদ্ধার করবে, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবে। আবার তারই মন্ত্রী, পেট্রোলিয়াম মন্ত্রী, তিনি বলছেন, পরিবহন মন্ত্রী, তিনি বলছেন কি 20 টাকা লিটারে পেট্রোল দেওয়া হবে, ইথানল মিশিয়ে মানুষের সুবিধা করা হবে। আবার কেউ বলছেন 450 টাকায় গ্যাস দেওয়া হবে। মানে যে যেরকম পারছে মানুষকে বলছে। আজকের যেরকম যোগীরাজ যে ভোট হতে যাচ্ছে 27-এ, তাই এতটাই আতঙ্কিত হয়ে গেছে। আজকে যোগীর এত বিরোধিতা চলছে, যে যোগী মডেল এই বাংলায় করবে বলছিল, তিনি আজকে সেই হেরে যাওয়ার আতঙ্কে বলছে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে 50,000 দেবো আমরা, ভোটের আগে দেবো 20,000, এবং ভোটে ক্ষমতায় ফিরে এসে বাকি টাকা দেবো। ভাবতে পারছেন? এদের শুধু টাকা দেবো, এই দেবো, সেই দেবো, এই শুধু গল্প। তারপরে আবার সব কিছু কেড়ে নেবো, আর জিনিসপত্রের দাম এত ঊর্ধ্বসীমায় করে দেবো যে মানুষের নাভিশ্বাস তুলে দেবো। যেটা এখন বাংলায় চলছে, সেটা গুজরাটে, বাংলায়ও এরকম অনেক আশা প্রত্যাশা দেখিয়েছে। ঠিক সেরকম দিল্লিতে দেখিয়েছিল 2,500 টাকা দেবে মহিলাদের, আজ পর্যন্ত দিতে পারেনি। উল্টো হাজার হাজার কোটি টাকার ঘোটালা, আর 1.5-2 বছর সরকারের রেখাগুপ্তার হয়ে গেছে। আচ্ছা, এই যে ঘোটালা প্রত্যেকটা রাজ্যে, বিহার থেকে শুরু করে, বিহারে এমন একজনকে মুখ্যমন্ত্রী করেছে, তিনি বলছেন অঙ্কের ইউনিভার্সিটি বানাবেন, ইতিহাসের ইউনিভার্সিটি বানাবেন। আবার যাদেরকে এমএলএ টিকিট দিচ্ছে তারা ওই শপথ বাক্যই পাঠ করতে পারছেন না, হিন্দিতে লেখা। ভাবতে পারছেন? আবার বাংলায় দেখুন এমন একজনকে মন্ত্রী করেছে, কলিতা মাঝি বলে, যিনি কোনোদিন স্কুলেই যায়নি। এরা চালাবে দেশ, এবং এদের মানুষকে কিভাবে বোকা বানাচ্ছে। এই বোকা বানানোর গল্পটা এমন জায়গায় গেছেন। এদিকে দেখুন কেন্দ্রের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে, নিট কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, এলআইসি কেলেঙ্কারি, হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারি। এবং নীরব মোদী, ললিত মোদী থেকে শুরু করে কত না মোদী হাজার হাজার কোটি টাকা মেরে বিদেশে চলে গেছে, আর সেখানে গিয়ে বলছে আমরা কি এমনি এসছি, আমাদেরকে ভারতে নিয়ে যাবে না। নিয়ে যাওয়ার মোদিজির ক্ষমতা নেই, কারণ আমরা বিজেপি ফান্ডে 3 ভাগ টাকা দিয়ে এসছি। ভাবতে পারছেন? সেখান থেকে বয়ান ছাড়ছে, এবং কাউকে আজ পর্যন্ত দেশে ফেরাতেও পারেনি, এবং কালো ধনও আনতে পারেনি। এবং এই 12 বছরের রাজত্বে মোদিজির সুইস ব্যাংকে যে টাকা ছিল তার 3 গুণ আবার জমা পড়ে গেছে। এবং এই মোদিজির আমলে 55 লক্ষ কোটি টাকা থেকে শুরু করে আজকে 201 লক্ষ কোটি টাকা ঋণের পরিমাণ দাঁড়িয়ে গেছে। এবং এই ঋণ নিয়ে কি করেছেন, কোথায় খরচা করেছেন, কিভাবে করেছেন, তার হিসাব দিতে পারছেন না। দ্বিতীয়ত, পিএম কেয়ার ফান্ড, করোনাকালে সারা দেশের মানুষ এই পিএম কেয়ার ফান্ডে টাকা দিয়েছেন, তারও কোনো হদিস দিতে পারছে না। মানে প্রত্যেকটাতে জর্জরিত হয়ে গেছে। এবং এখন বলছে সেটা প্রাইভেট, কাকে হিসাব দেবো, ওটা ব্যক্তিগত। ব্যক্তিগত হয় পিএম কেয়ার সরকারি লোগো লাগিয়ে, যেখানে পিএম কেয়ার ফান্ড নাম দেওয়া হয় মানুষের, দেশের শিল্পপতি থেকে সাধারণ মানুষ যেখানে অর্থ দান করে দেশের স্বার্থে, সেটা কি প্রাইভেট বলে কিছু হয়? সেটাকে আজকে প্রাইভেট বলতে বাধ্য হচ্ছে। এবং এই দিল্লির বুকে জেনজির যে আন্দোলন, তাতে যেভাবে ওই নকল পুলিশ দিয়ে, মানে বিজেপির গুন্ডা দিয়ে আক্রমণ করা হয়েছে, তা দেখার মতন দৃশ্য না। এবং সেই নিয়ে যখন কৈফত চাইছে বিরোধীরা, ছাত্ররা, যে কার অর্ডারে করছে, তারও কোনো সদুত্তর দিতে পারছে না। পার্লামেন্টে হাজির হচ্ছেন না অমিত শাহ, যেহেতু তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। প্রত্যেকটা জিনিস এইভাবে কেলেঙ্কারিতে ছেয়ে গেছে। আজকে তাদের আরেকটি ওই সাব সরকার, ডবল ইঞ্জিন সরকার বাংলাতে, তারা কি করছেন, মানুষের পঞ্চায়েত পৌরসভাগুলো কিভাবে দখল করতে চাইছে, জোর জবরদস্তি সবাইকে বলছে পদত্যাগ করে দাও, তাদের ডিম ছুটছে, পৌরসভার মধ্যে ঢুকে গিয়ে তাণ্ডব করছে। আর সবকিছুতেই হোক না হোক সবাই কেলেঙ্কারিতে যুক্ত, সবাই তোলাবাজিতে যুক্ত, সবাই চুরি করে বসে আছে, এরকম একটা ব্যাপার। সবার নামে আরোপ দিয়ে দিচ্ছে। আমাদের দেশের আইনটাও খুব সহজ, যে কাউকে, যে কোনো ব্যক্তির নামে 5টা কেস দিয়ে, জনরস দিয়ে, তাকে পুলিশের হাতে তুলে দিলে হলে এবার সে কোর্ট থেকে বিচার করে রায় নিয়ে বেরিয়ে আসবে যে সে নির্দোষ, তাতে বয়ে গেল। কিন্তু যারা কেসটা দিল তাদের বিরুদ্ধে কিছু হবে না। এই তো হচ্ছে আমার দেশের পরিস্থিতি। একটা তৃণমূলের সাধারণ কর্মীর উপরে যখন 200-400 ওই বিজেপি কর্মী এসে তাণ্ডব করে, তার ঘর বাড়ি ভাঙচুর করে, সব লুটপাট করে নিয়ে যায়, আবার তারই নামে তোলাবাজি অমুক তমুকের 10টা কেস দিয়ে তাকে জেলে পুরে দেয়, জেল খেটে যখন বেরিয়ে আসে, তখন কিন্তু যারা কেস দেয় এবং যারা মিথ্যা কেস দেয়, এই মিথ্যা কেস যারা দেয় তাদের কোনো শাস্তি হয় না। আমার দেশের আইন ব্যবস্থা এরকম।
তো প্রত্যেকটাতেই এরকম কেজরিওয়ালকেও যখন আবার জেল খাটিয়েছে, তাকে সুপ্রিম কোর্ট বলে দিল যে নির্দোষ, কোনো কেলেঙ্কারি করেনি। তা ভাবতে পারেন, কিন্তু এই যে মিথ্যা কেসে তাকে জেল খাটিয়েছে, জেল যে খাটিয়েছে তাদের তো কিছু হয়নি। তা আমার দেশের আইনি ব্যবস্থা এরকম, যার জন্য আজকে বাংলার বুকে সব তৃণমূলীরা চোর, এবং এদের মুখে একটাই গল্প, চোর চোর চোর। যারা কেন্দ্রে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা সব কিছুতে ঘোটালা করে বসে আছে, আজকের মানুষের সামনে জবাবদিহি করতে পারছে না, বিরোধীদের সামনে মুখ খুলতে পারছে না, পার্লামেন্টে আসতে পারছে না, আর শুধু সর্বদল থেকে ওই নেতা, ওই এমপি এমএলএ ভাঙিয়ে নিজের দলে টেনে নেওয়া, মুখ্যমন্ত্রী করে নেওয়া, যতজন আরোপি আছে তাদেরকে, তাদের নামে চোর কেলেঙ্কারি, অমুক কেলেঙ্কারি, এত টাকার কেলেঙ্কারি এই বলে তাদেরকে চাপে ফেলে দিয়ে পরে কিছুদিন পরে তাদের দলে যোগদান করিয়ে কাউকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া, কাউকে মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া, এই গল্পটা দেশের শিক্ষিত সমাজ এবং ছাত্র যুব সমাজ, চেঞ্জি যাকে বলা হয়, তারা কিন্তু বুঝতে পেরে গেছে যে এইভাবে মিথ্যা ন্যারেটিভ বানিয়ে সবকিছু নিজেদের দখলে, এবং গুজরাটির প্রভাব, একটা গুজরাটিদের প্রভাব কাটিয়ে দেশটা ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আজকে দেশের মানুষ বুঝতে পেরে গেছে। এই দেশের মানুষ, শিক্ষিত সমাজ এবং ছাত্র যুব সমাজ বুঝতে পেরে আজকে তারা যেভাবে আন্দোলন করছে, তাতে আজকে মোদিজির গদি টলমলে। আজকের মোদিজিকে এই দিনটা দেখতে হলো কেন? ওই যে একটা কথা আছে না, মিথ্যার উপরে ভর দিয়ে বেশি দিন চলে না। আজকের হিন্দুত্ববোধ, হিন্দু জাতির কথা বলে হিন্দু ধর্মের গোষ্ঠীর পিণ্ডি চটকিয়ে ফেলেছে। আজকে প্রত্যেকটা হিন্দু ধর্মের মন্দির থেকে যে দান সামগ্রী হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে। যোগীরাজ্যে যখন লুটপাট হয়েছে, তাহলে সেই কৈফত কে দেবে? আজকে বাংলার বুকে আর্যিকরে একটা দুর্ঘটনা ঘটেছে, তার জন্য যদি সিএম দায়ী হয়, এখানকার প্রাক্তন সিএম দায়ী হয়, তাহলে ওখানে যখন হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে, তার জন্য কেন ওখানকার সিএম দায়ী হবে না? তার প্রশাসন কেন দায়ী হবে না? তিনি কেন দায়ী হবেন না? এলআইসিতে এত বড় কেলেঙ্কারি হবে আর বিজেপি দায়ী স্বীকার করবে না, এটা কি করে সম্ভব? আবার দেখুন, এখানে বাংলার বুকে যখন সরকারটা পরিবর্তন হলো, শুধু এখানে নয়, সারা ভারতবর্ষেই এই জিনিস চলেছে। গোরক্ষা কমিটি, বিজেপির একটাই স্লোগান, গো হত্যা চলবে না, গরু আমাদের গোমাতা, একে পূজনীয় করা। ভালো করেছেন, ভালো কথা। তাতে এখানকার হিন্দু যারা গোয়ালা ঘোষ আছে, তারা মরে যাক, জান হয়ে যাক, গেছে। এবং মুসলিমদের শায়েস্তা করতে চেয়েছেন। হিন্দু বোকা মানুষকে একটা, মানে কি বলবো, আশ্বাস এবং হিন্দুত্ব ঢোকানোর জন্য দেখিয়েছেন যে ওদের কুরবানি বন্ধ করে দিয়েছি, গরু খাওয়া বন্ধ করে দিয়েছি। আসলে কি, সেই সময় আমার দেশের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে কোনো মুসলিম কান্ট্রির বুকে দাঁড়িয়ে গিয়ে ভাষণ দিচ্ছেন যে বিফ এক্সপোর্টে আজকের ভারত দ্বিতীয় স্থান, গর্বের সহিত বলতে পারি। ভাবতে পারেন, মানে আপনি গরু কেটে সেই মাংস বাজারে বিক্রি করবেন, তাতে আপনার তখন গোমাতাও থাকছে না, আপনার কলিজা ফাটছে না, ব্যথা লাগছে না, আপনার চোখে জল আসছে না, আপনার হিন্দুত্ব বোধ আসছে না। কিন্তু যখন কোনো গরিব গোয়ালা যখন তার গরুটা শুধু বিক্রি করে দেবে কোনো মুসলমান ভাইয়ের কাছে, সেটা ভীষণ অপরাধ, এবং সেই অপরাধের জন্য তার জেল অবধি হতে পারে, ভাবুন। এবং সে দুধ এর ব্যবসা করার জন্য যখন ওই গরুগুলোকে বিহারি থেকে নিয়ে আসে, মাঝপথে নামিয়ে, সে হয়তো 10 লাখ টাকা লোন নিয়ে গরু নিয়ে আসছে, মাঝপথে সেই গাড়ি থামিয়ে গরুগুলোকে ছেড়ে দিচ্ছে, মানে রাতারাতি সেই গরিব গোয়ালা ঘোষটাকে বিক্রি বানিয়ে দিচ্ছে। সেগুলো, এই ধরনের যে নেগেটিভ তৈরি করে মানুষকে বোকা বানিয়ে এক অংশের মানুষের কাছে এত অর্থ চলে যাওয়া এবং দেশের অর্থনৈতিক রসাতলে ডুবিয়ে দেওয়া, এই হিন্দুত্ব অমুক তমুকের গল্প আর ওই ভারত মাতা কি জয় বলে সর্বোচ্চ যেন ভারতবাসী তারাই, এবং ভারতের দরদি তারাই, এবং ভারতপ্রেমী তারাই, আর সবাই যেন জেহাদি, আর সবাই যেন উড়ে এসছে, জুড়ে বসছে। মানে বিজেপি যদি করেন, তিনি হচ্ছে দেশভক্ত, বাকি সব জেহাদি, বাকি সব দেশদ্রোহী, এরকম একটা ন্যারেটিভ তৈরি করে চলেছে। এবং এই যে জাতিভেদের রাজনীতি, এটা মানুষ বুঝতে পেরে গেছে যে এই জাতিভেদের রাজনীতি করে আসল কথা আমাদের মগজ ধোলাই করে ভোট নিয়ে এদের আখির গুছাচ্ছে। এদের ছেলে মেয়েরা আজকে আমেরিকায় পড়ছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ছে, আর আমার দেশে সেই বাংলার কথা ছেড়েই দিলাম, আজকে লাখের উপরে স্কুল উঠে গেছে সেই উত্তরপ্রদেশে। বিহারে তো আরো শোচনীয় অবস্থা, বিহারের সরকারি কর্মচারীরা মায়না পাচ্ছে না, এরকম একটা দুরবস্থা চলে এসছে, এতটাই আর্থিক সংকট চলছে। এহেন পরিস্থিতিতে দেশ বেশি দিন চলতে পারে না, এবং এই দেশের এই যে প্রধান যারা হয়ে রয়েছেন, যে মানুষকে এইভাবে বোকা বানাচ্ছেন, এটা মানুষের চোখে পুরো খোলাসা হয়ে গেছে। এবং এই আন্দোলন যে চলছে, এবং আজকের বিজেপি বিরোধী সারা দেশব্যাপী এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে, সঠিক যদি ইভিএম ছাড়া ব্যালটে ভোট হয় এই মুহূর্তে, তাহলে এই সরকারের, মোদিজির চেয়ারের প্রথম, মানে আর দেরি নেই। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে মোদিজির চেয়ারের প্রথম হতে যাচ্ছে। একটু উপলব্ধি করুন, এবং দেশের প্রতি সবার আগে দেশ, সব দল মত ছেড়ে, জাতিভেদ ছেড়ে দেশ সবার আগে। আজকের স্বাধীনতা সংগ্রামী বহু মুসলমান রয়েছে, তাদের অনেক অবদান রয়েছে,
সেই ইতিহাসটা আজকে ঘাটলাম না। মুসলমানরা এই দেশের জন্য, যারা মুসলিম ছিলেন তারা এই দেশের জন্য কি করেছেন, কতটা প্রাণপাত করেছেন, কতটা অর্থ দিয়েছেন, কতজন শহীদ হয়েছেন, সেই লিস্টটা যদি বের করা যায় তাহলে শহীদের লিস্ট সব থেকে বেশি মুসলমানদের দেশের জন্য। আজকে সেইখানে জাতিভেদ করে দিয়ে, হিন্দু মুসলমান করে দিয়ে আজকে এরা ক্ষমতা দখল করে শুধু গুজরাটিদের অর্থ কিভাবে তারা প্রভাবশালী হবে, গুজরাটিরাই শুধু দেশটা চালাবে, এই যে একটা পরিস্থিতি তৈরি করেছে, এটা দেশের যুব সমাজ এবং শিক্ষিত যারা ছাত্রছাত্রী তারা বুঝতে পেরে গেছে যে তাদের ভবিষ্যৎ অন্ধকারে কিভাবে ঠেলে দেওয়া হয়েছে। তাই আজ দেশের সর্বস্তরের মানুষ গর্জে উঠেছে এবং মোদিজি চেয়ার টল বলে। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো না লাগলো, ভালো মন্দ যদি কিছু ভুল বার্তাও হয়ে থাকে সেটা অবশ্যই বলবেন এবং নতমস্তকে সেটা ক্ষমা চেয়ে নেব। একটু বিশ্লেষণটা ভেবে দেখবেন, চিন্তা করে দেখবেন সঠিক বললাম কি ভুল বললাম। এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।